স্বাগত নিউজ 24 সন্ধ্যার সংবাদে। পুরো সংবাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি ফারনেস জুই এবং আমি তাসনিমে জান্নাত অর্থী। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আশঙ্কাজনক হারে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় রাজধানী ঢাকাকে সুরক্ষার পদক্ষেপ নিল সরকার। করোনার সংক্রমণ নিয়ন্ত্রণ করতে ঢাকার পার্শ্ববর্তী 7 জেলায় কাল ভোর থেকে 7 দিনের লকডাউনের ঘোষণা দিয়েছে মন্ত্রিপরিষদ সচিব। সংক্রমণের হার কমে না আসায় 30 জুন পর্যন্ত জরুরি সেবা বাদে সব ধরনের পরিবহন যোগাযোগ বন্ধ থাকবে। পাশাপাশি রাজধানীর সঙ্গে বন্ধ থাকবে রেল যোগাযোগও। বিআইডব্লিউটিএ জানিয়েছে, ফেরিতে শুধু পণ্যবাহী যান পারাপার চলবে, বন্ধ থাকবে লঞ্চ ও স্পিড বোট। তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্টে বিস্তারিত। করোনার দ্বিতীয় ঢেউয়ের পর জুনের তৃতীয় সপ্তাহে এসে আবারও হু করে বাড়ছে সংক্রমণ ও মৃত্যু। এক সপ্তাহের ব্যবধানে জ্যামিতিক হারে সংক্রমণের পারদ ছাড়িয়েছে 20%। সংক্রমণ প্রতিরোধে এর আগে দেশের বেশ কয়েক জেলায় লকডাউন কার্যকর হয়। বর্তমানেও কয়েক জেলায় চলছে পূর্ণ ও আংশিক লকডাউন। এবার রাজধানীকে সুরক্ষিত করতে ঢাকার প্রবেশদ্বার 7 জেলাকে মঙ্গলবার ভোর 6টা থেকে 30 জুন মধ্যরাত পর্যন্ত কঠোর লকডাউনের ঘোষণা দেন মন্ত্রিপরিষদ সচিব। ঢাকাকে আমরা একটু কাট অফ রাখতে চাই অন্যান্য ডিস্ট্রিক্টের সাথে, এবং প্রাথমিক পদক্ষেপ হিসেবে আমরা আগামীকাল ভোর 6টার থেকে নারায়ণগঞ্জ, গাজীপুর, নরসিংদী, মুন্সিগঞ্জ, আর ওদিকে আপনার রাজবাড়ী, মাদারীপুর আর গোপালগঞ্জকে আমরা 30 তারিখ পর্যন্ত আর কি আমরা লকডাউনে নিয়ে নিছি। লকডাউনের আওতায় সচল থাকবে শুধু জরুরি সেবা ও পণ্য পরিবহন, বন্ধ থাকবে সব ধরনের সড়ক ও রেল যোগাযোগ। সব বন্ধ, মানুষও যাতায়াত করতে পারবে না, শুধুমাত্র ট্রাক ছাড়া, ইমার্জেন্সি সার্ভিস ছাড়া, মালবাহী ট্রাক, অ্যাম্বুলেন্স, তারপরে এই জাতীয় গাড়ি। যদি কোনো লোকাল অথরিটি মনে করে যে তাদের এলাকাতে অ্যাগ্রাভেট করে গেছে, বন্ধ করা দরকার, দে উইল ক্লোজ ইট। এটা তাদেরকে ওই অরিজিনাল যে সার্কুলার ওখানে অথরাইজ করা আছে। লকডাউন এলাকায় বন্ধ থাকবে সরকারি, বেসরকারি, আধা সরকারি সহ সব প্রতিষ্ঠান। তৌফিক মাহমুদ মুন্না, নিউজ 24, ঢাকা। এবার শহরের চেয়ে গ্রামের রোগী বেশি আসছেন হাসপাতালে। সবচেয়ে বেশি আসছে গোদাগাড়ী উপজেলা থেকে। খুলনা মেডিকেলেও করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে 10 জন। এদিকে সীমান্তবর্তী জেলাগুলোই করোনার সংক্রমণ এখন ঊর্ধ্বমুখী। করোনার সংক্রমণ রোধে ফরিদপুর, কুষ্টিয়া ও নড়াইলে আজ থেকে 7 দিনের লকডাউন শুরু হয়েছে। যশোরের 5 পৌরসভা ও 9টি ইউনিয়নে স্বাস্থ্যবিধি মানাতে মানুষের চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এছাড়া চুয়াডাঙ্গা পৌর এলাকা, আলোকিদিয়া ইউনিয়ন ও দামুড়হুদা উপজেলায় কঠোর বিধিনিষেধ বলবৎ রয়েছে। করোনায় দেশে আরও 78 জন মারা গেছেন, যার মধ্যে ঢাকায় মারা গেছেন 23 জন। সব মিলিয়ে উদ্বেগজনক হারে সংক্রমণ হার 19.27%। বিশেষজ্ঞরা বলছেন, এখনই পরিস্থিতি নিয়ন্ত্রণ করা না গেলে শিগগিরই দেশের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়তে পারে। লাবণ রহমানের রিপোর্টে বিস্তারিত। করোনা পরিস্থিতি দিনকে দিন খারাপের দিকেই। রোববার 82 জনের মৃত্যুর পরদিনই করোনা কেড়ে নিয়েছে আরও 78 জনের জীবন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, সবশেষ 24 ঘন্টায় 24,057 জনের নমুনা পরীক্ষা হয়েছে সারা দেশে, যার মধ্যে নতুন করোনা শনাক্ত হয়েছেন 4,636 জন, অর্থাৎ সংক্রমণ হার 19.27%, যাতে বাড়ছে শঙ্কা। 24 ঘন্টায় মারা যাওয়া 78 জনের মধ্যে ঢাকা বিভাগেরই 23 জন। এছাড়া রাজশাহীতে মারা গেছেন 15 জন এবং খুলনায় করোনা কেড়ে নিয়েছে 14 জনের জীবন। এমন বাস্তবতায়ও খুব বেশি সচেতনতা দেখা যাচ্ছে না সাধারণ মানুষের মধ্যে। এমনকি বিধিনিষেধ মানাতে কঠোরতাও নেই কর্তৃপক্ষের। সংক্রমণ যদি এভাবে বেড়েই যায় তাহলে এক পর্যায়ে আমাদের চিকিৎসা ব্যবস্থা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে, এবং আগামীতেও ঈদ সামনে যদি জনগণ এইভাবেই স্বাস্থ্যবিধি মেনে না চলে, তাহলে সামনে একটি ভয়াবহ বিপর্যয়ের সম্ভাবনা আমরা করছি। এই অবস্থায় মানুষকে স্বাস্থ্যবিধি মানতে বাধ্য করার পক্ষে এই বিশেষজ্ঞ। জনসাধারণকে স্বাস্থ্যবিধি মানতে বাধ্য করতে হবে, তাদেরকে উদ্বুদ্ধ করতে হবে। যারা মানবে না তাদের আইন প্রয়োগের মাধ্যমে তাদের ব্যবস্থা নিতে হবে। সব মিলিয়ে বাংলাদেশে করোনায় আক্রান্ত হয়েছেন 8,56,000, যার মধ্যে সুস্থ হয়েছেন 7,85,000। আর এরই মধ্যে করোনা কেড়ে নিয়েছে দেশের 13,626 জনের প্রাণ।
প্লাবন রহমান, নিউজ 24, ঢাকা। দেশে পরীক্ষামূলকভাবে শুরু হয়েছে কোভ্যাক্স থেকে পাওয়া ফাইজার বায়োএনটেকের টিকার প্রয়োগ। প্রথম দিন রাজধানীর 3 সরকারি হাসপাতালে 360 জনকে এই টিকা দেওয়া হয়। টিকা নেওয়া কারোর মধ্যে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়নি জানিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মির্জাদি সাবরিনা ফ্লোরা বলেছেন, বিদেশগামী কর্মীদের জন্য কর্মস্থল থেকে ফাইজারের টিকা বাধ্যতামূলক করা হলে বিবেচনা করবে সরকার। আরিফিন শাকিল জানাচ্ছেন বিস্তারিত। অবশেষে ফাইজারের টিকার যুগে প্রবেশ করল বাংলাদেশ। মার্চ বা এপ্রিলে যারা টিকার জন্য নিবন্ধন করেছিলেন এখন তারাই পাচ্ছেন বহুল কাঙ্ক্ষিত ফাইজারের টিকা। সোমবার সকাল 10:15টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য টিকা কার্যক্রমের উদ্বোধন করেন। বিএসএমইউ ছাড়াও রাজধানীর শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ও কুর্মিটোলা জেনারেল হাসপাতালে 120 জন করে মোট 360 জনকে প্রথম দিন এই টিকার জন্য ডাকা হয়। তো উই আর স্যাটিসফাইড উইথ দিস, আর মানসিকভাবেও খুব ফিল করতেছে যে সেকেন্ড ডোজটাও কনফার্ম হয়েছে 25 তারিখে। ভালোই লাগছে আর কি যে নিতে পারছি। পর্যন্ত কোনো শারীরিক সমস্যা ফিল করতেছে না। টিকা কার্যক্রম দেখতে এসে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক জানান, কোনো বিশেষ শ্রেণী নয়, নিবন্ধনের তালিকা অনুযায়ী টিকা দেওয়া হবে। তবে বিদেশগামী কর্মীদের কর্মস্থলে চাহিদা থাকলে তা বিবেচনা করা হবে। ফাইজারের জন্য যারা নিবন্ধিত তাদেরকে নিয়ে করা হচ্ছে। কোনো দেশে রেস্ট্রিকশন আছে যে ফাইজার বা অ্যাস্ট্রাজেনেকা এরকম টিকাই হতে হবে যাতে আমাদের প্রবাসী শ্রমিকরা যেতে পারে। সেই সব বিষয়গুলো আমাদের চিন্তার মধ্যে রয়েছে যে তাদেরকে অগ্রাধিকার দেওয়ার বিষয়টা। সোমবার রাজধানী বিভিন্ন টিকাদান কেন্দ্রে মেডিকেল শিক্ষার্থীদের সিনোফার্মের টিকা দেওয়া হয়। রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে 5 মেডিকেল কলেজের অন্তত 450 শিক্ষার্থী টিকা নেন। ক্যাম্পাস খুলে দেওয়ার দাবি জানিয়ে শিক্ষার্থীরা বলছেন এখন তারা সুরক্ষিত। এখন পর্যন্ত সুস্থ আছে আল্লাহর রহমতে। একটু হলেও সেফ লাগতেছে, আর যেহেতু আমাদের কয়েকদিন পরে পরীক্ষা, যথেষ্ট সুরক্ষিত বোধ করছি। তো এখন আমরা চাই আমাদের ক্যাম্পাস খুলে দিক, যথাবিধি স্বাস্থ্যবিধি মেনে ক্যাম্পাস খুলে দেওয়া হোক। শনিবার থেকে দেশের 67 কেন্দ্রে সিনোফার্মের টিকার গণপ্রয়োগ শুরু হয়। তবে ফাইজারের টিকা দেওয়া হবে শুধু ঢাকায়। যারা করোনা চিকিৎসায় ব্লাড প্লাজমা নিয়েছেন তাদের ফাইজারের টিকা না নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। ফাইজারের 2 ডোজের এই টিকা পাচ্ছে মাত্র 50,000 মানুষ। আরিফিন শাকিল, নিউজ 24, ঢাকা। এদিকে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন জানিয়েছেন, লকডাউন ঘোষণা করা জেলায় অবস্থিত রেল স্টেশনে থামবে না কোনো ট্রেন। আমাদের যে সমস্ত যেহেতু গোটা বাংলাদেশে লকডাউন করে নাই, যোগাযোগ ব্যবস্থা সচল আছে। এখন যে ময়মনসিংহের যে আপনার গাড়ি, সেটা কি ঢাকার থেকে বন্ধ হয়ে গেছে? সেটা গাজীপুরের চৌরাস্তা হতে স্টপেজ দিবে না, টঙ্গীতে হতে স্টপেজ দিবে না, এরকম হইতে পারে। বেশ কয়েক জায়গায় সংঘর্ষ আর হতাহতের ঘটনার মধ্য দিয়ে শেষ হলো 204 ইউনিয়ন পরিষদ, 2টি পৌরসভা ও 1 সংসদীয় আসনের নির্বাচন। করোনা মহামারীর মধ্যেই বিভিন্ন স্থানে গ্রুপে গ্রুপে সংঘর্ষ হয়। এসব ঘটনায় এখন পর্যন্ত 2 জন নিহত ও অর্ধশত আহত হয়েছেন। হতাহতের ঘটনা ঘটলেও নির্বাচন কমিশন ভোটের সার্বিক পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেছে। ভোট গ্রহণ শেষে এখন চলছে গণনা। অতরা বিশ্বাস, ব্যুরো প্রতিবেদক ও জেলা প্রতিনিধিদের তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। বরিশালের এই সংঘর্ষের ঘটনা ঘটে দুপুরের কিছু আগে মুলাদী উপজেলার কাজিরহাটি ইউনিয়নে। স্থানীয়রা জানান, ওয়াহিদিয়া মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট চলাকালে 2 সদস্য প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ হয়। এই ঘটনায় 5 জন আহত হন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এছাড়া গৌরনদী উপজেলার খানজাপুর ইউনিয়নের একটি কেন্দ্রে 2 সদস্য প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে 1 জন নিহত ও 5 জন আহত হন দুপুরে। এই জায়গাটা বোম্বার দিয়ে আমার বাবারে টাচ করে পড়ে গেছে। আরে শেষ রে বাবা রে। নিহতের ঘটনা ঘটেছে ভোলায়ও। চরফ্যাশন উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নের একটি কেন্দ্রে এই সংঘর্ষ হয় সকাল 11টায়। সদস্য প্রার্থী ইউসুফ শিকদার ও ইয়াসিন মাঝির সমর্থকরা প্রথমে সংঘর্ষে জড়ালে পুলিশ লাঠিচার্জ ও রাবার বুলেট ছুঁড়ে তাদের ছত্রভঙ্গ করে। পরে কেন্দ্রের বাইরেও সংঘর্ষ ছড়িয়ে পড়লে সেখানে গুলিবিদ্ধ হয়ে মনির নামে এক যুবক মারা যান। এই ঘটনায় আহত 5 জনের মধ্যে 1 জনকে বরিশাল মেডিকেলে পাঠানো হয়। 2 সদস্য প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে 2 জন গুরুতর আহত হওয়ার ঘটনা ঘটেছে পটুয়াখালীর বাউফলে। উন্নত চিকিৎসার জন্য তাদের বরিশালে পাঠানো হয়। সকালে উপজেলার কেশবপুর ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ডের একটি কেন্দ্রে এই ঘটনা ঘটে। গাজীপুরের কালীগঞ্জ উপজেলার 7টি ইউনিয়নে ভোট হচ্ছে। এর মধ্যে জামালপুর ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ডের একটি কেন্দ্রে 2 মেম্বার প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে 5 জন আহত হন সকালে। এছাড়া একই ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ডেও সংঘর্ষ হয়। সেখানে আহত 5 জনের মধ্যে 2 জনকে হাসপাতালে ভর্তি করা হয়।
কেন্দ্র দখল নিয়ে লক্ষ্মীপুরের কমলনগরের তোরাবগঞ্জ ইউনিয়নে স্বতন্ত্র ও নৌকার প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ হয়। দুপুরের ওই সংঘর্ষে বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষের ঘটনায় আধা ঘন্টা ভোট গ্রহণ বন্ধ রাখেন রিটার্নিং কর্মকর্তা। সীমানা জটিলতায় 11 বছর পর অনুষ্ঠিত নির্বাচনে দিনাজপুরের সেতাবগঞ্জ পৌর এলাকার মানুষ ভোট দিয়েছেন। সেখানে ধনতলা প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটের লাইনে দাঁড়ান নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। পৌর এলাকার ভোটার হিসেবে ভোট দিতে গিয়ে এলাকাবাসীর সঙ্গেও কথা বলেন প্রতিমন্ত্রী। এদিকে সোমবার বিকেলে পরের ধাপের ইউপি নির্বাচন নিয়ে কথা বলে নির্বাচন কমিশন। 2 জন নিহত হয়েছেন, সেই জন্য আসলে কোনো মৃত্যুই আমাদের কাম্য নয়। এছাড়া সমস্ত ইউনিয়ন পরিষদ, পৌরসভা এবং জাতীয় সংসদের যে উপনির্বাচন, সবগুলো নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, বগুড়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুস সালাম বাবু। বাবুর সারাদিন ভোটের পরিবেশ কেমন ছিল, সেই সঙ্গে এও জানাবেন ফলাফল আসা শুরু হয়েছে কিনা। জয়, আপনাকে ধন্যবাদ। আজকে বগুড়ার তালোড়া ইউনিয়ন পরিষদ নির্বাচন হয়েছে। রাজশাহী বিভাগের মধ্যে এই একটি মাত্র ইউনিয়ন পরিষদে ভোট হয়েছে। সকাল থেকে নির্বাচনের পরিবেশ অত্যন্ত সুষ্ঠু পরিবেশ ছিল এবং প্রত্যেকটি কেন্দ্রেই ছিল পুলিশের ব্যাপক উপস্থিতি। বিশেষ করে র্যাব, বিজিবির টহল ছিল, পাশাপাশি নির্বাহী 3 জন ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করেছে এবং সুষ্ঠুভাবে নির্বাচন শেষে ভোট গণনা শুরু হয়েছে। আপনাকে জানিয়ে রাখি, ব্যালটের মাধ্যমে এই নির্বাচন হয়েছে এবং ইতিমধ্যে আমরা বেসরকারিভাবে 3টি কেন্দ্রের ফলাফল পেয়েছি। 9টি কেন্দ্রের মধ্যে 3টি কেন্দ্রের মধ্যে 2টিতে লাঙ্গল মার্কার প্রার্থী জাতীয় পার্টির প্রার্থী এগিয়ে রয়েছেন এবং একটিতে এগিয়ে রয়েছেন বর্তমান চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী অটোরিকশা প্রতীক নিয়ে যিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবং আরও 6টি কেন্দ্রের ফলাফলের জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে যে সর্বশেষ কে বিজয়ী হবেন। ব্যালটের মাধ্যমে এই নির্বাচন হওয়ার কারণে ফলাফল পেতে কিছুটা অপেক্ষা করতে হবে। এছাড়া আমাদেরকে নির্বাচন অফিসার জানিয়েছেন প্রায় 70% ভোটাধিকার প্রয়োগ করেছেন। এই ইউনিয়নে 10,960 জন ভোটার ছিল। 6 জন চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন এবং এখানে 9টি ওয়ার্ডে 7-8 জন ছিল সাধারণ সদস্য প্রার্থী। পাশাপাশি 3টি সংরক্ষিত ওয়ার্ডে 9 জন ছিল মহিলা কাউন্সিলর প্রার্থী, মহিলা সদস্য প্রার্থী। তো বগুড়ার এই ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা ব্যাপক পরিলক্ষিত হয়েছে। পুলিশের উপস্থিতি ছিল, র্যাব, বিজিবির টহল ছিল। সব মিলিয়ে ভালো একটি নির্বাচন হয়েছে এবং ফলাফল আসতে শুরু করেছে। আরও কিছুক্ষণ অপেক্ষার পর হয়তো আমরা ফলাফল জানাতে পারবো। এই ছিল বগুড়া থেকে সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে আপনার কাছে। জয়ী, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। দর্শক, বগুড়া থেকে জানাচ্ছিলেন সহকর্মী আব্দুস সালাম বাবু। ইরানের পতাকাবাহী জাহাজে সংযুক্ত আরব আমিরাতের নামে বিটুমিন আমদানি থামছেই না। বিটুমিন আমদানিতে এই জালিয়াতি কোনোভাবেই থামানো যাচ্ছে না। বাণিজ্য নিষেধাজ্ঞায় থাকা দেশ ইরানের প্রস্তুতকৃত নিম্নমানের ভেজাল বিটুমিন হর হাবেশে ঢুকছে চট্টগ্রাম বন্দরে। মান যাচাই বাছাই নিয়ে কোনো সদুত্তর নেই, তবে এই বিষয়ে বন্দর কর্তৃপক্ষ ও কাস্টমস নীরব। বিস্তারিত ডেস্ক রিপোর্ট। ছবিতে যে জাহাজটি দেখছেন এর নাম নেগার। তথ্য জানান দিচ্ছে এই জাহাজটি ইরানের পতাকাবাহী। এই জাহাজের কথা কেন আসছে? উত্তর হলো, সম্প্রতি বিটুমিন আমদানিকারকরা নতুন কৌশল নিয়েছে। ইরানের উৎপাদিত বিটুমিন রপ্তানি প্রক্রিয়ায় ভারত বা চীনা প্রতিষ্ঠানকে নিযুক্ত করে সংযুক্ত আরব আমিরাতের নামে বাংলাদেশে রপ্তানি করছে। নেগার নামের এই জাহাজেই জাহাঙ্গীর অ্যান্ড আদার্স লিমিটেড কোম্পানি বিপুল মূল্যের বিটুমিন এনেছে। এই বিটুমিনের রপ্তানিকারক প্রতিষ্ঠানের নাম রাজ স্পেশালিটি কেমিক্যালস প্রাইভেট লিমিটেড। এজেন্ট হিসাবে উল্লেখ রয়েছে চট্টগ্রামের চৌধুরী সিন্ডিকেটের নাম। অন্য জাহাজটির বিটুমিন রপ্তানি করেছে রোস্টার হোল্ডিং লিমিটেড কোম্পানি। রপ্তানিকারক দুটি প্রতিষ্ঠানের বিষয়ে অনুসন্ধানে দেখা যায় রাজ স্পেশালিটি কেমিক্যালস মূলত ভারতীয় প্রতিষ্ঠান। চেন্নাইয়ে তার প্রধান কার্যালয়। এই কোম্পানির অনেকগুলো কাজের একটি হলো বিটুমিন রপ্তানি। ক্রেতার চাহিদা অনুযায়ী ইরান থেকে বিটুমিনের সোর্সিং শুরু করে। এছাড়া গ্রাহকের নির্দেশনা অনুযায়ী শুধুমাত্র আমিরাত থেকে পুনর্রপ্তানির কাজটিও করে দেয় তারা। সবচেয়ে মজার তথ্য হলো, সংযুক্ত আরব আমিরাতে কোনো বিটুমিন উৎপাদন কারখানাই নেই। আর রোস্টার হোল্ডিং হংকং ভিত্তিক একটি কোম্পানি। তবে সংযুক্ত আরব আমিরাতে কোম্পানিটির কোনো কার্যালয় নেই। অথচ ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ারিং এর বিটুমিন আমদানির নথিতে এই কোম্পানিটিকে রপ্তানিকারক প্রতিষ্ঠান হিসেবে উল্লেখ করা হয়েছে। এই বিষয়ে দুটি কোম্পানির সাথে যোগাযোগ করতে মেইল করা হলেও কোনো সাড়া মেলেনি।
এই সূত্র ধরে ইরানের ইস্পাহান বিটুমিন প্রোডাকশন কোম্পানির সাথে যোগাযোগ করা হলে তারা জানান নিয়মিতই তারা বাংলাদেশ সহ বিভিন্ন দেশে বিটুমিন বিক্রি করছেন। তবে বাণিজ্য নিষেধাজ্ঞার কবলে থাকায় সরাসরি তার কোম্পানি রপ্তানি করে না। তাই সংশ্লিষ্ট ক্রেতার দেশে বিটুমিন পৌঁছে দিতে তারা দ্বারস্থ হয় ইউএই ভিত্তিক কোনো সরবরাহকারী প্রতিষ্ঠানের। এ বিষয়ে আমলে নিয়ে সরকার একটি প্রজ্ঞাপনও জারি করেছে, যেখানে বলা হয়েছে মান যাচাই ছাড়া কোনো বিটুমিন খালাস করা যাবে না। আমদানি নিষিদ্ধ দেশের বিটুমিন সম্পর্কে বন্দরের কাস্টমস বিভাগের কাছে প্রশ্ন করা হলে তারা কোনো সদুত্তর দিতে পারেনি। বাণিজ্য মন্ত্রণালয় এটা দেখেন যে রুলস অফ অরিজিনের ইস্যুটা, আমরা তো রুলস অফ অরিজিন সার্টিফিকেটের বেসিস সার্টিফিকেটটা যাচাই করে দেখি যে সার্টিফিকেটের অরিজিনালিটি কত আছে, আমাদের গ্রুপ এটা অ্যানালিসিস করেন। সবার ক্ষেত্রে একই রুলস অ্যাপ্লাই করা হবে, যেহেতু সরকারি নির্দেশনা বাস্তবায়ন কারোর জন্য স্পেসিফিক কোনো নির্দেশনা সরকার থেকে করা হয়নি। সো যেহেতু পরীক্ষণের ইয়েটা আছে, নির্দেশনা আছে, পরীক্ষণ করা হবে এবং আমাদের অ্যাসেসমেন্ট যেই প্রসেসে হয় ওই প্রসেসে আমাদের গ্রুপগুলো এটা সম্পাদন করবেন। প্রভাবশালী আমদানিকারকদের বিটুমিন আমদানির কৌশলের কাছে টিকছে না সরকারের প্রজ্ঞাপনও। তার ফলে নিম্নমানের বিটুমিনে ভাঙছে রাস্তা, বাড়ছে সংস্কার ব্যয়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। মালয়েশিয়ায় একদিকে চলছে দেশ জুড়ে কঠোর লকডাউন, অন্যদিকে চলছে ধরপাকড়। সরকারের পূর্ব ঘোষণা অনুযায়ী রোববার দিবাগত রাতে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে 102 বাংলাদেশি সহ 309 অবৈধ অভিবাসীকে। স্থানীয় সংবাদ মাধ্যম বার্নামার এক প্রতিবেদনে বলা হয়েছে, রাত 12:30 থেকে রাত 2:30 পর্যন্ত চলা অভিযানে সেলাঙ্গর প্রদেশের মুকিম ডেঙ্কিল এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এর মধ্যে 102 জন বাংলাদেশি, 193 জন ইন্দোনেশিয়ার, 8 জন মিয়ানমার রোহিঙ্গা, 4 জন ভিয়েতনাম, 2 জন ভারতের নাগরিক। রাজধানীর হাজারীবাগ এবং দারুসালাম এলাকা থেকে ডন সাগর এবং মুন্না নামের 2 কিশোর গ্যাংয়ের 16 সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব। সোমবার দুপুরে র্যাব 2 কার্যালয়ে সংবাদ সম্মেলনে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার সাইফুল আলম জানান, বিভিন্ন অপরাধে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে রোববার রাতে তাদেরকে গ্রেপ্তার করা হয়। তারা মাদক সেবন, খুচরা মাদকের ব্যবসা, চাঁদাবাজি, ইফটিজিং, পাড়া মহল্লায় মারামারি এবং স্থানীয় প্রভাবশালী ব্যক্তিদের পক্ষে নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। তাদের কাছ থেকে 14টি চাকু, একটি চাপাতি এবং কয়েকটি খুর উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে র্যাব। সারা দেশব্যাপী আমাদের সমাজে বিভিন্ন অপকর্ম, চাঁদাবাজি, মাদক, ইফটিজিং এবং সোশ্যাল মিডিয়া ব্যবহারের মাধ্যমে বিভিন্ন অপরাধ সংগঠিত করে যাচ্ছে। সো এদের ব্যাপারে আমাদের ডিজি মহোদয় এবং আমরা বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর তরফ থেকে আমরা অত্যন্ত কঠোরভাবে অপারেশন পরিচালনা করছি এবং এটা চলমান আছে। চাকরি ও উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে বিদেশে নারী পাচার থামছেই না। ভারতে পাচারের অভিযোগে রাজধানীর হাতিরঝিল থানায় আরও 2টি মামলা হয়েছে। পুলিশ জানিয়েছে, এ পর্যন্ত হওয়া মামলাগুলোর বিবরণে পাচারকারী চক্রের অনলাইন তৎপরতার বিষয়টি উঠে এসেছে। টিকটক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমেই এই চক্রের ফাঁদে পা দিচ্ছে তরুণীরা। এ বিষয়ে অভিভাবকদের আরও সতর্ক হওয়ার উপর গুরুত্ব দিয়েছেন সমাজবিজ্ঞানীরা। বিস্তারিত জানাচ্ছেন বউ খন্দকার। টিকটকের মাধ্যমে ঢাকার বাসিন্দা এই 2 বান্ধবীর পরিচয় হয় হৃদয় ওরফে টিকটক হৃদয়ের সাথে। পরে হৃদয় তাদের ভারতে চাকরির প্রলোভন দেখায়। করোনার কারণে পরিবারে আর্থিক অনটন থাকায় দুজনেই তাতে রাজিও হয়। চলতি বছরের মার্চ মাসে তারা সাতক্ষীরা সীমান্ত দিয়ে ভারতে পাচারের শিকার হন। তাদের একজনকে ভারতের বেঙ্গালুরুতে আটকে রেখে জোরপূর্বক অনৈতিক কাজ করানোর চেষ্টা করে ভদন শোরুম ও তার সঙ্গীরা। আমরা বলি যে আমরা দেশে চলে যাব, তখন আমাদের অনেক মারধর করে। আমাকে, আমার আপুকে আর আমার ভাগ্নিকে তো কেরালায় পাঠিয়ে দিচ্ছে। আমার বান্ধবীকে প্রচুর ধরনের মারধর করে আর কিছু পিকচার তোলে। কিন্তু খারাপ কিছু করে না, কিন্তু পিকচার তোলে, কিছু নোংরা পিকচার তোলে মানে ব্ল্যাকমেল করার জন্য। সম্প্রতি ভারতের বেঙ্গালুরুতে যে তরুণীকে নির্যাতনের ভিডিও ভাইরাল হয়েছে, ওই মেয়েটি এদের দুজনকে পালাতে সহায়তা করে। ভারতে পাচার হয়েছিল আরেক তরুণীও। চেন্নাই থেকে টিকিট কেটে আমরা কলকাতা হয়ে তারপরে যেভাবে ঠিক বর্ডার পার হয়ে গেছিলাম ওইভাবেই আর কি আবার দেশে ফিরি। কলকাতা এসে যখন টাকা শেষ হয় তখন আমরা বাসায় ফোন দিয়ে বলি। এই ভুক্তভোগীরা রাজধানীর হাতিরঝিল থানায় মামলা করেছেন। পুলিশ জানিয়েছে, পাচারের অভিযোগে বাংলাদেশ ও ভারতের পুলিশ এখন পর্যন্ত 25 জনকে গ্রেফতার করেছে। অন্যান্য ভাবে তাদেরকে পাচার করার বিষয়টি যে পরবর্তীতে যুক্ত হয়েছে, এর পরবর্তীতে মামলা হয়েছে। আমরা এই জন্যই এই টিকটকের সঙ্গে সংশ্লিষ্ট যাতে ইয়াং জেনারেশন না হতে পারে, এই জন্য আমরা সর্বত্র নজরদারি অব্যাহত রেখেছি।
এদিকে ভুক্তভোগীদের মামলার বিবরণে উঠে আসে এদের বেশিরভাগই অনলাইনে পাচারকারী চক্রের সাথে পরিচিত হয় এবং তাদের ফাঁদে পা দেয়। এই ব্যাপারে অভিভাবক সহ সবাইকে আরও সচেতন হওয়ার পরামর্শ সমাজবিজ্ঞানীদের। পরিবারকে আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান, মৌল একক। এখানে পরিবার টিকিয়ে রাখতে হলে ভালোবাসা হচ্ছে মূল বিষয়। আমার এখানে কোঅপারেশন থাকতে হবে, নেগোসিয়েশন থাকতে হবে। মৌ খন্দকার, নিউজ 24, ঢাকা। সংবাদের সময় হলো একটি বিরতির, সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন সন্ধ্যা 7টার সংবাদ। করোনাকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আবাসিক ও পরিবহন ফি প্রত্যাহার, দ্রুত টিকা দেয়া সহ 6 দাবিতে সমাবেশ করেছে ছাত্রলীগ। সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে ছাত্রলীগের ঢাবি শাখার উদ্যোগে এ সমাবেশ হয়। ছাত্রলীগের সমাবেশে সংগঠনের নেতাকর্মীরা ছাড়াও সাধারণ শিক্ষার্থীরা অংশ নেন। তাদের অন্য দাবিগুলো হচ্ছে মাদকমুক্ত ক্যাম্পাসের প্রশাসনিক নিশ্চয়তা, আবাসন সংকট নিরসনে বিশ্ববিদ্যালয়ের মাস্টার প্ল্যান বাস্তবায়নের রূপরেখা প্রণয়ন, চিকিৎসা কেন্দ্রের আধুনিকায়ন ও করোনা চিকিৎসার সুব্যবস্থা করা। এ সময় ঢাবি প্রশাসনের সমালোচনা করে প্রশাসনের শিক্ষার্থী বান্ধব ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন বক্তারা। অগ্রাধিকার ভিত্তিতে চীনের সিনোফার্মার টিকা দিতে দেশটির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীরা প্রধানমন্ত্রীর কাছে দাবি জানিয়েছেন। সোমবার জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে শিক্ষার্থীরা এই দাবি জানান। এ সময় বিশেষ ব্যবস্থায় স্টুডেন্ট ভিসা চালু করতে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং চীনা রাষ্ট্রদূতের সহযোগিতা চেয়েছেন তারা। করোনার টিকা নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় চীনে অধ্যয়নরত 6 থেকে 7 হাজার শিক্ষার্থীর ক্যারিয়ার হুমকির মুখে পড়েছে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা। 2016 সালে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের অর্থ চুরিতে উত্তর কোরীয় হ্যাকাররা জড়িত ছিল। $100 কোটি চুরির পরিকল্পনা থাকলেও $8 কোটি 10 লাখ পাচার করতে পেরেছিল তারা। সোমবার বিবিসির এক অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে এ চাঞ্চল্যকর তথ্য, যেখানে বলা হয় ভুয়া ব্যাংক অ্যাকাউন্ট, চ্যারিটি ক্যাসিনো এবং একদল দুর্বৃত্তকে বিপুল অর্থ সরানোর জন্য ব্যবহার করেছিল চোর চক্র। চুরির থেকে যাওয়া সব আলামতই উত্তর কোরীয় প্রশাসনের দিকে ইঙ্গিত করে। এফবিআইয়ের তদন্তে দেখা গেছে বাংলাদেশ ব্যাংক দীর্ঘদিন ধরেই হ্যাকারদের লক্ষ্য ছিল। কম্পিউটার প্রোগ্রামার পারজিন ইয়োককে ল্যাজারুস গ্রুপ নামে চক্রটির মূল হোতা হিসেবে চিহ্নিত করা হয়েছে। দুর্বল নিরাপত্তা ব্যবস্থার সুযোগে 2016 সালের 4 ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংকের নেটওয়ার্কে ঢোকে হ্যাকাররা। এ ঘটনার মূল হোতা বলা হয় ত্রুটিযুক্ত প্রিন্টারকে। মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের 10ম তলায় অত্যন্ত সুরক্ষিত ঘরের অভ্যন্তরে বসানো ছিল এই প্রিন্টার। করোনা মহামারীর প্রভাবে কিছুটা কমেছে অর্থ পাচারের প্রবণতা। সুইস ব্যাংকগুলোতে বাংলাদেশিদের গচ্ছিত টাকাও বছরের ব্যবধানে কমেছে 6.6%। তবে অর্থনীতি বিশ্লেষকরা বলছেন পাচারের পরিমাণ কমেনি, বদলেছে ধরন ও গন্তব্য। অর্থনীতি বাঁচাতে পাচার বন্ধে আইনের কঠোর প্রয়োগের পাশাপাশি দেশে বিনিয়োগের ক্ষেত্র বাড়ানোর কথা বলছেন তারা। সুলতান আহমেদের রিপোর্টে বিস্তারিত। বাংলাদেশ থেকে বছরে কত টাকা পাচার হয় তার সঠিক হিসেব নেই কারো কাছেই। তবে যুক্তরাষ্ট্র ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান গ্লোবাল ফিনান্সিয়াল ইন্টিগ্রিটি জিএফআই প্রতি বছর হিসেব তুলে ধরে। তাদের দেয়া পুরনো প্রতিবেদন বলছে বছরে গড়ে 65,000 কোটি টাকা পাচার হয় বাংলাদেশ থেকে, আর যার বেশিরভাগ হয় আমদানি রপ্তানিতে ভুয়া ঘোষণা দেখিয়ে। করোনা মহামারীতে গেল 2 বছর জিএফআই কোনো প্রতিবেদন না দিলেও সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক সম্প্রতি হিসেব তুলে ধরেছে ওই দেশে বাংলাদেশিদের গচ্ছিত অর্থ নিয়ে। তাতে দেখা যায় 2020 সাল শেষে সুইস ব্যাংকগুলোতে বাংলাদেশিদের টাকা রয়েছে 5,203 কোটি টাকা, যা তার আগের বছরের চেয়ে 6.6% কম। যদিও বিশ্লেষকরা বলছেন এই হিসেব দেখেই বোঝার উপায় নেই পাচার কমেছে। এখন তারা আইন করেছে, যদি কোনো সরকার চায় তাহলে কিন্তু তারা সুইস ব্যাংকের তথ্য পেতে পারে। ভারত রেগুলারলি তাদের কাছ থেকে ভারতীয় নাগরিকদের সম্পর্কে তথ্য নিচ্ছে, আমরা নিচ্ছি না, সেটা অন্য কথা। সেটা আমরা নিতে চাই না, সেজন্য হয়তো আমরা চাপ সৃষ্টি করছি না। তবে এসব অর্থ কাদের সেই সব কোনো তথ্য দেয়া হয় না সুইস ব্যাংকগুলো থেকে। এজন্য দুই দেশের মধ্যে কার্যকরী চুক্তির প্রয়োজন বলছেন আইনজীবীরা। এছাড়া পাচার বন্ধে যে আইন রয়েছে তার প্রয়োগে জোর দিচ্ছেন তারা। 2014
বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট সুইজারল্যান্ড ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটকে সমঝোতা চুক্তি করার জন্য চিঠি লেখে, এবং সেটা কিন্তু এখন পর্যন্ত সে প্রোগ্রেস আমরা দেখছি না। এখন যে সুইজারল্যান্ডের এই টাকার বাইরেও যে পাচার হচ্ছে সেটাও কিন্তু আমাদের দেখতে হবে। জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান ডক্টর আব্দুল মজিদ মনে করেন, পাচারের গোড়ায় হাত দিতে হবে। টাকা ফেরত আনার প্রচেষ্টার চাইতে কিভাবে এই সমাজে এই অর্থনীতিতে বৈষম্য সৃষ্টির মাধ্যমে নানান উপায় ফন্দিফিকিরির মাধ্যমে অবৈধ অর্থ উপার্জনের সুযোগ আছে এবং সেই অবৈধ অর্থ নিয়ে ঘোরাফেরা করা যায়, সেই পথ পন্থাগুলোকে বন্ধ করতে হবে। পাচার রোধে কেন্দ্রীয় ব্যাংক, জাতীয় রাজস্ব বোর্ড ও গোয়েন্দা সংস্থাগুলোকে তৎপরতা বাড়ানোর পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা। সংবাদের এ পর্যায়ে দিচ্ছে আরও একটা বিরতি। ফিরছে আরও খবর নিয়ে সঙ্গেই থাকুন। আবার স্বাগত, দেখছেন সন্ধ্যা 7টার সংবাদ। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। 2020 সালে বাংলাদেশে সরাসরি বিদেশি বিনিয়োগ এফডিআই কমেছে 11%। আজ সোমবার বিশ্বব্যাপী প্রকাশিত জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন বিষয়ক সংস্থা আংটাডের সর্বশেষ বিশ্ব বিনিয়োগ রিপোর্টে এ তথ্য উঠে এসেছে। বাংলাদেশে গত বছর বিনিয়োগ এসেছে $256 কোটি 40 লাখ, বাংলাদেশি মুদ্রায় যা 21,733 কোটি টাকা। এর আগের বছর 2019 সালে এফডিআই এসেছিল $287 কোটি 40 লাখ, যা বর্তমান বিনিময় হার অনুযায়ী 24,361 কোটি টাকা। আংটাড মনে করছে এফডিআই প্রবাহ আগের অবস্থায় আসতে সময় লাগবে, কারণ বিনিয়োগ প্রতিশ্রুতি এখনও দুর্বল। তৈরি পোশাক উৎপাদনে বিনিয়োগে আগ্রহ কম বলে মনে করছে আংটাড। 2020 সালে প্রায় $300 কোটি বিনিয়োগ বাতিল হয়েছে বাংলাদেশে। আন্তর্জাতিক প্রসঙ্গ। নিম্নচাপের প্রভাবে যুক্তরাষ্ট্রের আলাবামা অঙ্গরাজ্যে বইছে ঘূর্ণিঝড় গার্লক। এতে সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা কবলিত হয়েছে বেশ কিছু গাড়ি, মৃত্যু হয়েছে অন্তত 10 জনের, যার মধ্যে 9 জনই শিশু। গ্রিনভিল শহরের পাশের একটি ব্যস্ত মহাসড়কে পানির চাপে নিয়ন্ত্রণ হারিয়ে অন্তত 15টি গাড়ির মধ্যে সংঘর্ষ হয়। তীব্র বাতাস আর তুমুল বৃষ্টিতে গাড়িগুলো দুর্ঘটনার কবলে পড়ে। এছাড়া ঘূর্ণিঝড়ে বাড়ির ওপর গাছ ভেঙে পড়ে এক ব্যক্তি এবং 3 বছরের এক শিশু নিহত হয়েছে। ঘূর্ণিঝড়ের কারণে আকস্মিক বন্যা এবং ঝোড়ো হাওয়ায় আলাবামার শত শত বাড়িঘর ধ্বংস হয়েছে। মেক্সিকোর মার্কিন সীমান্ত শহর রেনোসার বিভিন্ন অংশে বন্দুকধারী গুলিতে অন্তত 18 জনের মৃত্যু হয়েছে। রোববার দেশটির নিরাপত্তা বাহিনী জানিয়েছে, কয়েকজন বন্দুকধারীর একটি গ্রুপ কয়েকটি গাড়িতে করে এসব হামলা চালায়। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক ও 3টি ট্রাক জব্দ করা হয়েছে। রেনোসা শহরের নিয়ন্ত্রণ নিয়ে স্থানীয় কয়েকটি মাদক চোরাকারবারি চক্র গেল কয়েক বছর ধরে লড়াই করে আসছে। তবে এই হামলার উদ্দেশ্য এবং কারাই হামলা চালিয়েছে তা এখনও জানা যায়নি। সন্ধ্যার সংবাদে পর্যন্ত এতক্ষণ সঙ্গে থাকার ধন্যবাদ সবাইকে।